নির্বাচনী প্রতিশ্রুতি ও জুলাই সনদ বাস্তবায়নে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। জনপ্রশাসনে বদলি, পদোন্নতি মেধা ও দক্ষতার ভিত্তিতে। পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। রাজনৈতিক বিবেচনায় নয়, পরীক্ষার মাধ্যমে জিপি পিপিপি নিয়োগের প্রস্তাব ভেবে দেখা হচ্ছে ডিসি সম্মেলনে আইনমন্ত্রী। টিকা কার্যক্রমে স্বাস্থ্যমন্ত্রী চাইলেন সহযোগিতা। ক্ষমতার মোহে সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে বিএনপি। এনসিপির কনভেনশনে অভিযোগ, গণভোট আর জুলাই সনদের পার্থক্য দেখিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। তারা এসে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে প্রতিশ্রুতি, সবকিছুর সাথেই তারা আবার প্রতারণা করছে। গণভোট আর জুলাই সনদকে তারা পার্থক্য করে জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে। শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলার তদন্তে কেবল ঢাকাতেই ৩২ জনের নিহতের প্রমাণ। ৭ জুনের মধ্যে প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে ৩২ জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। যারা এই ঘটনার মধ্যে যারা থাকবে সবাই আসবে। শপথ নিলেন সংরক্ষিত আসনের ৪৯ এমপি। নারীর ক্ষমতায়নে এগিয়ে যাবে দেশ, প্রত্যাশা চিফ হুইপের। বললেন, সংসদীয় আসন নির্দিষ্ট না থাকলেও সমস্যা হবে না। ঢাকার ২ সিটিতে বসবে ২৭টি কোরবানির পশুর হাট। পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে সরকার, জানালেন মন্ত্রী। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে শান্তি আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব। বেপরোয়া আচরণ করলে ফের হামলার হুমকি ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে, যা এবারের নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জাতি দেখেছে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ৪ দিনব্যাপী ডিসি সম্মেলনে এই কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে পায়ে হেঁটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুযোগ্য নির্দেশনায় মাঠ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনার মতো আমরাও বিশ্বাস করি, দেশ বিনির্মাণের যে সুযোগ তরুণরা তৈরি করেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। ফ্যামিলি কার্ডের মতোই সরকারের প্রবর্তিত কৃষি কার্ড, ক্রীড়া কার্ড, হেলথ কার্ড, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েতগণের জন্য ভাতার ব্যবস্থা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। আপনার মূল্যবান নির্দেশনা আমাদের পেশাগত দায়িত্ব পালনের পথকে আরও অর্থবহ, ফলপ্রসূ ও দেশপ্রেমে উজ্জীবিত করবে। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসনের দায়িত্বশীলতা, সততা ও দক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। বলেন, প্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন ১২ তারিখের নির্বাচনে। যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা ১৪, ১৮ বা ২৪-এ দেখেছি। প্রধানমন্ত্রী বলেন, নিয়মনীতি ছাড়া পদায়নের প্রবণতা দুর্নীতি বাড়ায়। তাই সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানেই, যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন।
সরকারের নীতি বাস্তবায়নে মাঠ প্রশাসনের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। নির্বাচনী প্রতিশ্রুতি, জুলাই সনদ বাস্তবায়ন ও সরকারি অফিসে জনসেবায় হয়রানি বন্ধে আরও নিষ্ঠার সাথে মাঠ প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। এছাড়া বাজার মনিটরিং জোরদার, মোবাইল কোর্ট পরিচালনা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা, যা আগের বক্তাগণ উল্লেখ করে গেছেন তাদের বক্তব্যে, আপনারা বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। এবারের সম্মেলনে ডিসিদের উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্য থেকে বাছাই করা 498টি প্রস্তাব নিয়ে 34টি অধিবেশনে আলোচনা হবে। সম্মেলন চলবে আগামী 6 মে পর্যন্ত। একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জেলা প্রশাসক ডিসিদের প্রস্তাব অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জেলা আইন কর্মকর্তা বা জিপি পিপিদের নিয়োগের কথা ভাবছে সরকার। একথা জানিয়ে আইনমন্ত্রী সাব রেজিস্ট্রারদের কোনো দুর্নীতি অনিয়ম পেলে মন্ত্রণালয়ে জানাতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসকদের। অন্যদিকে শিক্ষামন্ত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত শিক্ষাবর্ষের মধ্যে নেয়ার নির্দেশনা দিয়েছেন। জানিয়েছেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সমমানের ডিগ্রি নেয়ার দাবি পূরণ করা হবে। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 3 থেকে 4 দিনের মধ্যে হামের টিকা দেয়া শেষ হবে। টিকা কার্যক্রম তদারকিতে ডিসিদের সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়। জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে মন্ত্রণালয় ভিত্তিক অধিবেশনে ডিসিদের পৃথক বৈঠক হয় স্বাস্থ্য, শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের সাথে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এর আওতায় থাকা সংস্থার সাথে বৈঠকে বসেন তারা। সেখানে খাল খনন কর্মসূচি মেশিন নির্ভর না করে গুরুত্ব দেয়া হয় শিক্ষার্থী ও বেকার তরুণদের অংশগ্রহণের উপর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ, অবৈধ ক্লিনিক বন্ধ, ভেজাল ওষুধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা সহ 7টি বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের টিকার যথেষ্ট মজুদ রয়েছে। এখন পর্যন্ত 81 ভাগ টিকা দেয়া হয়েছে। ডেঙ্গু আসতেছে, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার জন্য আমরা বলেছি। রেট অফ প্রোগ্রেশন যেটা ছিল হামের এবং মর্টালিটি রেটও আল্লাহর মতে অনেকটা কমে এসেছে। আমরা আর 2-4 দিনের ভিতরে 100% টার্গেট আমরা কভার করে ফেলবো হামের টিকার ব্যাপারে। আমাদের কোনো রকম স্টক ঘাটতি নেই। প্রত্যেকটা ক্যাম্পের প্রতি যেন ওনারা দৃষ্টি রাখেন, এই ব্যাপারে আমরা সহযোগিতা চেয়েছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাথে 8টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত শিক্ষাবর্ষের মধ্যে শেষ করার নির্দেশনা দেয়া হয়। কওমি মাদ্রাসা নিয়ে নীতিমালা প্রণয়নের প্রস্তাব নিয়েও আলোচনা হয়। শিক্ষক সংকট কমাতে নতুন করে মাধ্যমিক ও প্রাথমিকে বড় ধরনের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দাখিল এসএসসি, আলেম এইচএসসি, ফাজিল ডিগ্রি, কামেল মাস্টার ডিগ্রি, ওদের শুধু দাওরাকেই বলা হয় মাস্টার ডিগ্রি। ওই লেভেলগুলোকে আমাদের ঠিক করতে হবে, তাদের বোর্ডকে আরও রিস্ট্রেংথেন করতে হবে, তাদের মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। ইনডিড তারা যা চায় সেটা আমরা করতে রেডি। আইন মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ভূমি রেজিস্ট্রেশনে ই-রেজিস্ট্রেশন চালু, মুহাফেজখানা অটোমেশন করা, জলমহল ও বালুমহল সংক্রান্ত সুনির্দিষ্ট আইন করা সহ 5টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জেলা আইন কর্মকর্তা বা জিপি ও পিপিদের পরীক্ষার মাধ্যমে নিয়োগে ডিসিদের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। পার্মানেন্ট প্রসিকিউশন সার্ভিস যেটাকে বলা হচ্ছে সেটা আমাদের বিবেচনায় আছে। আমরা ওয়ার ওয়ার্কিং অন ইট। কোনো সুনির্দিষ্ট অনিয়ম, দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। আইনমন্ত্রী বৈঠকে সরকারের স্বার্থ সংশ্লিষ্ট মামলার ফাইল ও নথি দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনাও দিয়েছেন। কেননা ফাইল আটকে রাখায় সরকারের সম্পত্তি বেহাত হওয়ার অভিযোগ রয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার জেলা প্রশাসকদের সাথে সাক্ষাৎ থেকে বঞ্চিত করেছিল
এমনটা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যায় বঙ্গভবনে জেলা প্রশাসকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের গৃহীত সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বলেন, সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে ডিসিদের। সম্মানিত সচিব বঙ্গভবনে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসকদের সাথে সৌজন্য সাক্ষাৎ। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মহামান্য রাষ্ট্রপতি বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি দুঃখ প্রকাশ করে বলেন, বিগত অন্তর্বর্তী সরকার তাকে বঞ্চিত করেছিল, সাক্ষাতের সুযোগ দেয়নি জেলা প্রশাসকদের সাথে। আপনাদের সঙ্গে বছরে একবার রাষ্ট্রপতি মিলিত হন, কিন্তু গত বছর যে সরকার ছিল ক্ষমতায় তারা রাষ্ট্রপতিকে বঞ্চিত করেছে। আমি দুঃখের সঙ্গে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। জনকল্যাণে নেয়া সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন রাষ্ট্রপতি। বলেন, সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে ডিসিদের। সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিতে সম্পদের সঠিক ব্যবহার, অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়টিকেও নিয়মিত তদারকি করবেন। এ সময় অবৈধ জ্বালানি মজুতদারি রোধ ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং সহ অন্যান্য কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন রাষ্ট্রপ্রধান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের ফলে সারা বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের গৃহীত সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নে সদা সজাগ থাকবেন। অবৈধ মজুতদারি রোধ এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং সহ অন্যান্য কার্যক্রম আরও জোরদার করতে হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, দুর্নীতি ও দুঃশাসন উন্নয়নের প্রধান অন্তরায়। মাঠ পর্যায়ে দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আপনারা আরও সচেষ্ট হবেন। মাঠ প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে জেলা প্রশাসকদের দক্ষতা, সততা ও পেশাদারিত্বের প্রশংসা করেন রাষ্ট্রপতি। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, সেজন্য আমি আপনাদের সাধুবাদ জানাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থী ও যাত্রী পরিবহনের সুবিধার্থে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই কর অব্যাহতি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই নীতিমালার আওতায় ন্যূনতম 17 সিটের সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানিতে ভ্যাট বাদে অন্য সব শুল্ক ও কর মওকুফ করা হয়েছে। এক্ষেত্রে মোট 15% মূল্য সংযোজন কর বহাল রেখে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্ক সহ অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে। এই সুবিধা আগামী 30 জুন 2026 পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানানো হয়। এছাড়া 5 টন বা তার বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাকের ক্ষেত্রেও একই ধরনের কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে। গণভোট আর জুলাই সনদকে পার্থক্য করে সরকার জনগণের মাঝে বিভ্রান্তি তৈরি করেছে। যারা হ্যাঁ ভোট দিয়েছে, রায় বাস্তবায়ন না হলে তারা বসে থাকবে না। রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত জাতীয় কনভেনশনে এমন কথা বলেন এনসিপি, জামায়াত সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা। ফ্যাসিবাদী আমলের প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার দাবি করে তারা বলেন, গুম খুনে জড়িতদের ক্ষমা করা হবে আত্মঘাতী। জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন আয়োজন করে এনসিপি। রাজধানীতে দিনব্যাপী এই কনভেনশনে অংশ নেন রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিশিষ্ট জনেরা। সরকারের প্রধানমন্ত্রী কনভেনশন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, আইনি কাঠামো না থাকায় যারা ফ্যাসিবাদ তৈরিতে সহায়তা করেছেন তাদের এখন হিরো ট্রিটমেন্ট দেয়া হচ্ছে। আইনজীবী তাজুল ইসলাম বলেন, যারা গুম খুনের মতো অপরাধ করেছে তাদের ক্ষমা করা হবে আত্মঘাতী। একজন রাজনৈতিক প্রধানমন্ত্রীকেও দেখি রাজনৈতিক বিষয়গুলোকে উনি কেন জানি একটু এড়িয়ে যেতে চান, এবং উনি একটু ওই যে সোশ্যাল মিডিয়ায় বলে অনেকে কুকি হওয়ার একটু চেষ্টা করেন। তো
তো আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আসলে কুকি হিসেবে দেখতে চাই না। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, সংস্কার নয়, নির্বাচন আদায়ই ছিল বিএনপির মূল উদ্দেশ্য। আর এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু শিক্ষা প্রতিষ্ঠানে অব্যবস্থাপনায় সন্ত্রাস ছড়িয়ে পড়ার শঙ্কা জানান। আরও অন্তত ৮-১০ মাস পেরোলে মানুষ হিসাব করবে, প্রথমে হিসাব করবে যে ডক্টর ইউনূসের রেজিমের সাথে বিএনপির রেজিমের পার্থক্য কী, এরপরে হিসাব করবে শেখ হাসিনার রেজিমের সাথে এই বিএনপির রেজিমের পার্থক্য কী। আমাদের তো শুধু ইচ্ছা ছিল যে কোনোভাবে নির্বাচন করে ক্ষমতায় যাওয়া। এই কথা যদি একটা শাসক মহলের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা বলতে পারে, তো আমার কাছে তো আমার মনে হয় যে আকাশ ভেঙে পড়ার মতো। জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, নিজের ভোটের বিরুদ্ধে নিজে দাঁড়ানোই হলো অন্তহীন প্রতারণা। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করিয়ে দেন, গণতন্ত্র হোঁচট খেলে জনগণকে বারবার রাস্তায় নামতে হবে। এখন ষড়যন্ত্র করছেন ওই 10টা নোট অফ পয়েন্ট বাদে ওনারা নিজেরাই একটা সংবিধান সংশোধনের বিল বানাবেন, আগামী হয়তো বাজেট অধিবেশন বা কোনো একটা অধিবেশনে বিল বানিয়ে নিজেরাই সেটা পাশ করে নেবেন। তাই যদি করতে চান তাহলে একটা অপরিণামদর্শী সর্বনাশা পথে আপনারা হাঁটলেন। প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে, যে অধিবেশনে আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করব, অধ্যাদেশ বাস্তবায়ন করব, সেগুলোকে সব কিছুকে বাদ দিয়ে সরকার তার মতো করে সংসদকে পরিচালিত করেছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ জনগণের আন্দোলনই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। তার আগে যাতে সরকার। এর আগে এনসিপি নেতারা বলেন, গণভোটের রায় উপেক্ষিত হয়, প্রত্যেক নাগরিক প্রতারিত হয়েছেন। আমাদের এই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আমজনতা যে নাগরিক হয়ে উঠবে, সেই লড়াইটা আমাদের সেটা অব্যাহত রাখতে হবে। বিএনপি সংস্কার থেকে সরে গেলে যারা গণভোট দিয়েছেন তাদের নিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন রাজনৈতিক দলের নেতারা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুধুমাত্র ঢাকাতেই অন্তত ৩২ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হত্যাকাণ্ডের আর্থিক সহযোগীদেরও আসামি করা হচ্ছে জানালেন চিফ প্রসিকিউটর। সমাবেশ ঘিরে সারা দেশে চলা হত্যার বিচারও করবে ট্রাইব্যুনাল। তদন্তের শেষ হয়েছে ৯০% কাজ। আসামি তৎকালীন সরকার প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ৫ মে ২০১৩ মতিঝিলের শাপলা চত্বরে চলছিল হেফাজতে ইসলামের মহাসমাবেশ। রাত ১১টার পর বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রেখে চালানো হয় নারকীয় হত্যাকাণ্ড। অংশ নেয় পুলিশ, র্যাব, বিজিবি। সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ, লাঠিপেটা আর গুলিতে তখন দিশেহারা আন্দোলনকারীরা। শুধু ঢাকাতেই নয়, ৫ ও ৬ মে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের ওপর চালানো হয় অকথ্য নির্যাতন। এরপর মৃত্যুর সংখ্যা নিয়ে চলে লুকোচুরি। রাজনীতি আর প্রহসনের কারণে বিচার হয়ে পড়ে অনিশ্চিত। দীর্ঘদিন পর ৫ মের এই হত্যাকাণ্ডের কুশীলবদের নিয়ে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানালেন, নিহতদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা কাটছে এবার। শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুধুমাত্র ঢাকাতে অন্তত ৩২ জন হত্যার প্রমাণ মিলেছে। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা জানা যাবে তদন্ত শেষে। প্রায় ৩২ জনের তো আমরা মৃত ব্যক্তির তালিকাই পেয়েছি, যেটা এই শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে ৩২ জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা তো সব প্রমাণ পেয়েছি। আগামী ৭ জুনের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে চায় প্রসিকিউশন। পুলিশের লোক যারা জড়িত আছে, আমাদের সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা যারা জড়িত আছে, অনেকে ফাইন্যান্স করেছেন বলে আমরা তথ্য পাচ্ছি। ছাত্রলীগ, যুবলীগের লোকজন তারা আছে, যারা এই ঘটনার মধ্যে যারা থাকবে সবাই আসবে। যারা শহীদ হয়েছে এই ঘটনায় তাদের যে তথ্যগুলো সংগ্রহ করা, এই সব কিছু মিলিয়ে আমাদের সময় কিন্তু আমরা ১-১.৫ বছরের বিষয়। ইনভেস্টিগেশনটা হচ্ছে ১-১.৫ বছর যাবত। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি শহীদুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাল মামুন, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল হাসান অভিযুক্ত। তাছাড়াও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ ১২ জন ট্রাইব্যুনালের এই মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। সব মিলিয়ে ২৫ জনের বেশি আসামি এ মামলায়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। হামে শুধু শিশুরাই নয়,
কিশোর, তরুণ এমনকি যুবকরাও আক্রান্ত হচ্ছেন। মহাখালী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০ বছর বয়সী এক যুবক মারা গেছেন। এছাড়া ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী ১,২৬১ জন। এখনও ঢাকার মহাখালীর ডেডিকেটেড হাসপাতালে রোগীর চাপ রয়েছে। চিকিৎসকরা বলছেন, জেলা পর্যায়ে চিকিৎসার সুবিধা কম থাকায় ঢাকায় রোগীর চাপ বাড়ছে। শ্বাসকষ্টে শিশুর কান্না থামছেই না। চেষ্টা চলছে নেবুলাইজার দিয়ে কিছুটা সুস্থ করার। গেল কয়েকদিন বিরতির পর আবারও ঢাকার হাসপাতালে বেড়েছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ৫০০ রোগী ভর্তি আছে। প্রাইমারি হচ্ছে ওকে স্যালাইন চলছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। আগে একটু ভালো, হ্যাঁ, কিন্তু এই কাশিটা কমতে আসছে না। জেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা কম থাকায় রাজধানী ঢাকায় রোগীর চাপ বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাম পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। ডাক্তার বলছে যে একটু ভালোর দিকে, আর একটু ভালো হলে ছুটি দিয়ে দিবে। এখন মোটামুটি একটু ভালো, চিকিৎসা ভালো আছে, আর বাচ্চা একটু লাইনে আইছে। আমার ছেলেটা সুস্থ হয়ে গেছে এখানে 3 দিন থাইকা। এখন আবার আমার মেয়ে আর ছোট ছেলে আছে আর কি ভর্তি। হামে শুধু শিশুরাই নয়, কিশোর, তরুণ এমনকি যুবকরাও আক্রান্ত হচ্ছেন। মহাখালী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 30 বছর বয়সী একজন মারা গেছেন। আমাদের এইচডিওতে যেটা আমাদের 4 জন অলরেডি ক্রিটিক্যাল আছে, অ্যাডাল্ট বা 4 জন ক্রিটিক্যাল অবস্থায় আছে। এতদিন তো আমরা দেখে আসছিলাম শিশুদেরই বেশি হচ্ছে, শিশুদের এখনও বেশি হচ্ছে, বাট অ্যাডাল্টও আমরা পাচ্ছি। আগামী কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনি দেখবেন বাংলাদেশে ডায়রিয়ার রোগী বেড়ে যাচ্ছে প্রচুর, নিউমোনিয়া রোগী বেড়ে যাবে, স্বাভাবিক। কেন এরা সব এই যে প্রায় আমাদের হিসাব অনুযায়ী তো প্রায় হাজার হাজার যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে, সেই বাচ্চাগুলো যে ইমিউন সিস্টেম কম, তো এরাই তো একসময় নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া আক্রান্ত। তো আমাদের কিন্তু সাবধান, সামনে বার্ডেনটা বাড়বে। হামের উপসর্গ থাকা শিশুদের দ্রুত হাসপাতালে আনার পরামর্শ চিকিৎসকদের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নতুন করে হাওড় অঞ্চলে আর ভারী বৃষ্টি হয়নি, তবে এখনও পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ জমির পাকা ও আধা পাকা বোরো ধান। এদিকে আজ থেকে হাওড় অঞ্চলের 6 জেলায় শুরু হয়েছে ধান চাল সংগ্রহ কার্যক্রম। তবে যারা ধান কাটতে পেরেছেন তারাও রয়েছেন একরকম দুশ্চিন্তায়। বৈরী আবহাওয়ায় ঠিকমতো শুকাতে না পারায় সরকারি গুদামে খাদ্যশস্য বিক্রি নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাসের খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন ত্রাণমন্ত্রী। বিস্তীর্ণ হাওর জুড়েই ফসলের পচা গন্ধ। কদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে কপাল পুড়েছে বহু কৃষকের। শনিবার দুপুরের পর থেকে আর ভারী বৃষ্টি হয়নি হাওড় অঞ্চলে। তবে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারে পানিতে তলিয়ে রয়েছে বিপুল পরিমাণ জমির পাকা আধা পাকা ধান। জলাবদ্ধ জমিতে নামানো যাচ্ছে না হারভেস্টার মেশিন, রয়েছে ধান কাটা শ্রমিকের সংকটও। ফলন বাঁচাতে আপ্রাণ চেষ্টা কৃষাণীর। কৃষি বিভাগের হিসাবে এসব জেলায় বানের পানিতে তলিয়েছে 1.5 লক্ষাধিক হেক্টর জমির বোরো ধান। যা আছে সব গেছে পানি তোলে, কিছু টান সাইডে আছে যেটির মাঝে কষ্ট মষ্ট করে কাটতেছে, তাও ওইটির মাঝে উড়াত পানি, কোমর পানি। 6 কার জমিন করছিলাম, 3 কার নিচে কি পানি, 3 কার জমিন খাটাইছি, অনেক খাটাইয়া ফুকাইতেও পারি না, চলতাম খিলা খাইতাম খিলা, ওই চিন্তাই মনে রাখলে। আমরা 1 বছরের ফসলই পাই, বছরিয়া ফসল। এখন এখান থেকে বেচার তো কোনো উপায়ই নাই, আমরা এই বছরের খাওয়াই হইতো না। এদিকে হাওড়া অঞ্চলের 6 জেলায় রোববার থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের ধান চাল সংগ্রহ কার্যক্রম। ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বিবেচনা করে হাওড়ে এই কার্যক্রম 12 দিন এগিয়ে এনেছে সরকার। এতে অনেকেই স্বস্তি জানিয়েছেন। তবে সরকারি মানদণ্ড 14% আর্দ্রতা নিশ্চিত করে ধান বিক্রি নিয়ে শঙ্কায় বহু কৃষক। বৈরী আবহাওয়ায় ফলন শুকানো নিয়ে বিপাকে তারা। আবার সময়সীমা ও ধান কেনার পরিমাণ নিয়েও আপত্তি আছে অনেকের। এবার সরকার প্রতি কেজি ধানের দাম 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা এবং আতপ চাল 48 টাকা নির্ধারণ করেছে। শস্য সংগ্রহ চলবে 31 আগস্ট পর্যন্ত। 10 কেজি আনছিলাম, 3 কেজি আনছি এফের ফসা। এগুলো কি দেখো তোমার ঈশ্বর জানে, আমরা বলা কিছু নাই, মাথা ঠিক নাই। আমরা ফোন দিয়ে 17 রোদ লাগাইয়া পালাটিকে ফুকাইয়া অল্প কইয়া তারপরে দেওয়া লাগে না। আমরা রোদ মুখ কয় আর আমরা মুখ কয়। আমরা তো থেকে তো দান উড়াইতে আমি পারতেছি না। তা আমরা দান উড়াই কোন সময় সরকার, আমরা দান লইব কোন সময়, আমরা দান দেবার সময় তো সরকার হবে, আমরা দান লই লিছি, গুদামার জায়গা নাই, তখন তো আমরা কৃষক কর্ম বিপদ।
কৃষক যদি ধান নিয়ে আসে মানসম্মত আমরা নেব, আর বিনির্দেশ বহির্ভূত ধান নিলে তো আমাদের অসুবিধা, যেহেতু এটা দীর্ঘদিন আমাদের স্টক রাখতে হবে। হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের মন্ত্রণালয় থেকে 3 মাসের খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহযোগিতাও করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আগামী 3 মাস তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করব এবং কিছু আর্থিক সহায়তা দান করব, এবং উনি কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তাদের পুনর্বাসনের জন্য। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিশেষ করে কিশোরগঞ্জ, নেত্রকোনা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 49 সংসদ সদস্য শপথ নিয়েছেন। রবিবার রাত 9টায় সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের এই শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেল। এর আগে গত 30 এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ নারী আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 49 জনের গেজেট প্রকাশ করে। 11 দলীয় ঐক্যের প্রার্থী ও নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র শনিবার বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে নুসরাত তাবাসসুমের নাম আইনি প্রক্রিয়া ও আপিলের সময় সংরক্ষণের কারণে গেজেট আকারে প্রকাশ হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান নেল মাসুদ। ফলে জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তিনি। আমার কর্তব্য পালনকে আজকে এই পার্লামেন্টে 50 জন নারী সদস্য শপথ গ্রহণ করার কথা ছিল, একজন করেন নাই, 49 জন সদস্য শপথ গ্রহণ করেছেন। আর একজন যিনি করেন নাই তিনি সময় মতো কাগজপত্র জমা দিতে না পারার কারণে তাকে কোর্টে যেতে হয়েছে এবং কোর্ট তার পক্ষে রায় দিয়েছে, কিন্তু গেজেট হইতে দেরি হওয়ার কারণে তিনি আজকে শপথ নিতে পারেন নাই, অথবা কাল পরশু শপথ নেবেন। কোরবানির সময় অবৈধ পথে ভারতীয় গরুর আমদানি বন্ধ করতে সীমান্ত এলাকায় বসতে দেওয়া হবে না পশুর হাট। দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। দুপুরে সচিবালয়ে কোরবানি পশু ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী। বলেছেন, এবার চাহিদার চেয়ে কোরবানির পশুর উৎপাদন বেশি, তাই সংকট তৈরির সম্ভাবনা নেই। জানান, পশু পরিবহন ও হাটকেন্দ্রিক চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। প্রতিবছর কোরবানির আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আসে বিপুল সংখ্যক ভারতীয় গরু, যা নষ্ট করে স্থানীয় বাজারের ভারসাম্য। লোকসানের মুখে পড়েন দেশীয় খামারিরা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে বাংলাদেশ এখন গবাদি পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তাই দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে সরকার। সচিবালয়ে আসন্ন কোরবানির পশুর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সংস্থার সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, ভারতীয় পশু চোরাচালান বন্ধে এবার সীমান্ত এলাকায় বসতে দেয়া হবে না কোনো পশুর হাট। ভারত থেকে গরু নামার সম্ভাবনা টুকটাকও যেটা আছে ওইটাও বন্ধ করার জন্য একটা বড় সুযোগ থাকে। ভারতের বর্ডারে যদি কোনো গরুর হাট থাকে, তখন ওইখানে গরুর হাটে গরুটা বেচা কিনি হইলে একটা হাসিল হয়, ওই হাসিলটা তখন তার বৈধ কাগজ হয়ে যায়। এই কারণে বর্ডার জোনে আমরা কোনো বাজারও রাখি না, আমি আমার বক্তব্য শুরু থেকে বলে গেছি। মন্ত্রণালয়ের দাবি, এবছর কোরবানিতে পশুর চাহিদা 1,06,00,000 পশু, উৎপাদন তার চেয়েও বেশি, ফলে সংকট নেই। পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই, অ্যাকর্ডিং টু আমাদের যত ডাটা আছে। পশু পরিবহন এবং হাট কেন্দ্রিক চাঁদাবাজি বন্ধে শক্ত অবস্থানে থাকবে প্রশাসন, জানান মন্ত্রী। এই সরকারের প্রথম টার্গেট এদেশের সাধারণ মানুষের অর্থনীতিকে শক্তিশালী করা। প্রথম টার্গেট এদেশকে চাঁদাবাজ মুক্ত করা। ব্রিফিংয়ে জানানো হয়, এবার সারা দেশে হাট বসবে 3,600-রও বেশি। ঢাকার 2 সিটি কর্পোরেশনে হাটের সংখ্যা 27টি। সবখানে থাকবে ভেটেরিনারি টিম এবং জাল নোট শনাক্তের মেশিন। প্রত্যেকটা হাটেই একাধিক মেশিন থাকবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ। প্রায় শেষ পর্যায়ে আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াও। শনিবার ফ্লোরিডার
অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় নিহত জামিলের মরদেহ বহনকারী ফ্লাইটটি দুবাই হয়ে সোমবার বাংলাদেশে পৌঁছবে জামিলের মরদেহ। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি মায়ামি বাংলাদেশ কনস্যুলেট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পরিবার ও স্থানীয় প্রবাসীদের সমন্বয়ে সম্পন্ন হয়েছে মরদেহ দুটি হস্তান্তরের সব আইনি প্রক্রিয়া। দ্রুততম সময়ে নাহিদা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট জেনারেল। সরকার একটি গণমাধ্যম কমিশন করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তবে তার আগে সংস্কার কমিশনের কোন কোন সুপারিশের সঙ্গে সরকার একমত তা প্রকাশের অনুরোধ করেছেন সম্পাদক পরিষদ সভাপতি নুরুল কবির। অন্যদিকে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পৃথক দুটি সভায় এসব কথা বলেন তাঁরা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সভার আয়োজন করে সম্পাদক পরিষদ ও নোয়াব। আলোচনায় উঠে আসে গণমাধ্যমের নানা সংকটের কথা। সংস্কার কমিশনের পক্ষ থেকে বলেছি একটি স্থায়ী গণমাধ্যম কমিশন করার জন্য, এবং আমরা আশা করি যে সেরকম একটি প্রতিষ্ঠান যদি হয় তাহলে সেটা নিরপেক্ষভাবে স্বাধীন অবস্থান থেকে স্বনিয়ন্ত্রণের, এই শিল্পের স্বনিয়ন্ত্রণের কাজটা করতে পারবে। Anybody can invest in anything, but that industry has to be run by the experts of the industry. বিশেষ করে সেটা যদি মেডিকেল রিলেটেড হয় এবং যদি মিডিয়া রিলেটেড হয়। রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যায় তখন দায়িত্বশীল সাংবাদিকতার পরামর্শ দেয়, আর ক্ষমতার বাইরে গেলে হাত খুলে লিখতে বলে। এ ধরনের মানসিকতা থেকে নেতাদের বের হয়ে আসতে হবে বলে মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। স্বাধীন, এটা এতে কোনো সন্দেহ নাই, কেউ আমাদেরকে বলে না, মানে ডিজিএফআই থেকে কোনো ফোন আসে না, তথ্য মন্ত্রণালয় থেকে কোনো ফোন আসে না, এটা সত্য, বাস্তব, স্বীকার করতে হবে। আড়াই মাসের সরকার, এটা এখন এই কালচার চালু হয় নাই। গণঅভ্যুত্থান পরবর্তী কমিশন রিপোর্টসগুলির মধ্যে যে সমস্ত ভালো কথাগুলো ছিল তার মধ্যে আপনারা ইতিমধ্যে আমাদের সঙ্গে দেখা হওয়ার আগে কোনটা অ্যাগ্রি করেন, দেখা হওয়ার আগেই নতুন করে নতুন পরিস্থিতিতে কথা শুরু হওয়ার আগেই আপনারা কোনটা করতে রাজি আছেন, এই তথ্যটা আমাদেরকে আগে দিবেন। গণমাধ্যমের সরকারের বিরুদ্ধে সমালোচনা তিরস্কার হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তথ্য মন্ত্রণালয় থেকে একটা পরামর্শ কমিটি গঠন করতে চাই, যার লক্ষ্য হবে একটা গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন তৈরি করা। আমার সঙ্গে গঠনমূলক যে কোনো ধরনের আলোচনা, সমালোচনা, এমনকি তিরস্কার পত্রিকায় ছাপানোর আগে যদি আমার মাধ্যমে সরকারকে জানান তাহলে খুব খুশি হব। এর আগে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে আরেকটি সভার আয়োজন করে টিআইবি ও ইউনেস্কো। সাংবাদিকরা অভিযোগ করেন গণমাধ্যম সংস্কার কমিশন করা হলেও তাদের সুপারিশ বাস্তবায়ন হয়নি। রিফর্ম কমিশন যে গণমাধ্যম কমিশন গঠনের কথা বলেছে, আশা করি যে সরকার এবার এটা গঠন করবেন। পত্রিকার জন্য যে ওএস বোর্ড আছে, কিন্তু সম্প্রচার কর্মীদের জন্য, সাংবাদিকদের জন্য কিছুই নাই। সেই জায়গাটাই সরকারকে ভূমিকা রাখতে হবে এবং আমি জোর দাবি জানাবো এখান থেকে। ডিজিটাল স্পেসটাকে কন্ট্রোল করতে হবে, রেগুলেশনের মধ্যে আনতে হবে, অ্যাবসলিউটলি ট্রু। কোনো দেশে সেটা নিয়ন্ত্রণের বাইরে না, বাট ইট ডাজন্ট মিন দ্যাট উইল ভায়োলেট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল। আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, সরকার বিটিভি ও বেতারকে জনকল্যাণে ব্যবহার করবে। জানান, আটক সাংবাদিকদের বিষয়ে দ্রুত সমাধান আসতে পারে। আটক সাংবাদিকদেরকে নিয়ে কথা ফাহিম ভাই তুলেছেন, উইচ ইজ ভেরি রাইট, আমি অ্যাগ্রি করি। নোয়াব যেদিন মিটিং করেছিল আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের সাথে, সেদিন এই ইস্যুটা এসেছিল। প্রাইম মিনিস্টার এটাকে নিজে সিরিয়াস কগনিজেন্সে নিয়েছেন। আমরা আশা করি এই সংকটটার একটা দ্রুত সমাধান হতে পারে। মিডিয়া রিফর্মস কমিশনের সাথে আমরা খুব দ্রুত বসবো এবং দ্রুত বাস্তবায়নযোগ্য যেসব পদক্ষেপ আছে আমি অন্তত চেষ্টা করব। জার্মান অ্যাম্বাসেডর বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সন্তোষজনক নয়। The rankings of Bangladesh when it comes to media freedom, it is pretty disappointing. শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে 14 দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। শিগগিরই সেটি পর্যালোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে কথা জানিয়েছেন তিনি। অবশ্য পরিকল্পনাটি পর্যালোচনা করলেও কোনো চুক্তিতে
পৌঁছানো সম্ভব বলে মনে করেন না ট্রাম্প। এমনকি সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রয়োজনে ফের ইরানে হামলা চালানোর সম্ভাবনার কথাও বলেন। প্রেসিডেন্টের দাবি, গত ৪৭ বছর ধরে মানবতা ও বিশ্বের যে অপূরণীয় ক্ষতি করেছে ইরান, তার যথাযথ মূল্য এখনও পরিশোধ করেনি দেশটি। এদিকে ওয়াশিংটনের কাছে পাঠানো 14 দফা প্রস্তাবে লেবানন সহ সকল ফ্রন্টে আগ্রাসন বন্ধ, নৌ অবরোধ তুলে নেওয়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত বহাল রেখেছে তেহরান। ইরান আমাদের সাথে সমঝোতায় আসতে চায়, কারণ এখন তারা পুরোপুরি বিপর্যস্ত। এমনকি এখন নেতৃত্ব কে দিচ্ছে সেটা বুঝতেই হিমশিম খাচ্ছে তারা। তবে এবার যদি ইরান বেপরোয়া কোনো আচরণ করে, তবে ফের তাদের উপর হামলা করার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। মরক্কোয় নিখোঁজ 2 মার্কিন সেনা। দেশটিতে বার্ষিক বহুজাতিক সামরিক মহড়া আফ্রিকান লায়নে অংশ নেয়ার পর তাদের আর হদিস পাওয়া যাচ্ছে না। রোববার যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানিয়েছে এই তথ্য। মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তান এলাকায় ক্যাম্প দ্রা উপকূলের একটি পাহাড়ি অঞ্চলের কাছে এই 2 সেনা সদস্য নিখোঁজ হন। তাদের সন্ধানে যৌথ তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র, মরক্কো ও অন্যান্য দেশগুলো। জারি রয়েছে স্থল, আকাশ ও সমুদ্রপথের সমন্বিত অভিযান। 2004 সাল থেকে চলে আসা আফ্রিকান লায়ন ড্রিল আফ্রিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বার্ষিক যৌথ সামরিক মহড়া, যাতে যুক্তরাষ্ট্র সহ 40টির বেশি দেশের প্রায় 5000 সেনা সদস্য অংশগ্রহণ করে থাকে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে আরও যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ইসরায়েল। মার্কিন F-35 ও F-15I যুদ্ধবিমানের 2টি নতুন স্কোয়াড্রন কেনার পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে তেল আবিব। রবিবার বিষয়টি জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন ও বোয়িং থেকে প্রায় $12,000 কোটি মূল্যে এসব যুদ্ধবিমান কিনবে ইসরায়েল। ফাইটার জেটগুলো কিনলে ইসরায়েলি বিমান বাহিনীতে F-35 এর সংখ্যা দাঁড়াবে 100-তে। অন্যদিকে F-15I যুদ্ধবিমান হবে 50টি। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপকভাবে F-35 ও F-15I যুদ্ধবিমান ব্যবহার করেছে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা উপলক্ষে পশ্চিমবঙ্গ জুড়ে উৎসবের আমেজ। জয় উদযাপনের প্রস্তুতি হিসেবে আবিরের দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড়। নিজের প্রিয় দলের সাথে রং মিলিয়ে আবির কিনছে বিজেপি, তৃণমূল সহ বিভিন্ন দলের ভক্ত সমর্থকরা। মিষ্টির দোকানেও দেখা মিলেছে রাজনৈতিক দলগুলোর প্রতীক আকাশ সন্দেশ আর রসগোল্লার। এমন ব্যতিক্রমী আয়োজনে বেশ খুশি ক্রেতারা। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। কে জিতবে জানা যাবে সোমবার। তবে ফল ঘোষণার আগে রাজ্যের বাজারে ভিন্ন রকম উৎসবের আমেজ। আবিরের দোকানগুলোতে চোখে পড়ছে উপচে পড়া ভিড়। ফল ঘোষণার পর নির্দিষ্ট রঙের আবির দিয়ে বিজয় উদযাপন করে থাকে বিভিন্ন দলের কর্মী সমর্থকরা। বিজেপির জন্য গেরুয়া, তৃণমূল কংগ্রেসের জন্য সবুজ আর সিপিএম ও বামফ্রন্টের জন্য ব্যবহার করা হয় লাল রঙের আবির। বুথ ফেরত জরিপে বিজেপির জয়ের পূর্বাভাসই মিলেছে বেশি। আবির বিক্রেতারাও বলছেন বেশি বিক্রি গেরুয়া রঙেরই। এবার গেরুয়াটাই চাচ্ছে বেশি, কারণ আমরা দুটোই মজুত করেছি সমান সমান। তার থেকে গেরুয়াটা আউট অফ মার্কেট হয়ে গেছে, সবুজটা সব ধরাই পড়ে রয়েছে। পশ্চিমবঙ্গে সাধারণত দোল উৎসবের সময় এসব আবির বিক্রি হলেও এবারের বিধানসভা নির্বাচন বিক্রেতাদের জন্য নিয়ে এসেছে বাড়তি আয়ের সুযোগ। তাই বেশ খুশি তারা। কেবল আবিরেই নয়, ভোটের হাওয়া লেগেছে বাঙালির প্রিয় মিষ্টিতেও। কলকাতা থেকে গ্রামাঞ্চল বিভিন্ন মিষ্টির দোকানে মিলছে রাজনৈতিক দলের প্রতীক আঁকা সন্দেশ ও রঙিন রসগোল্লা। এমন ব্যতিক্রমী উদ্যোগ বেশ উপভোগ করছেন ক্রেতারা। मैं तो अभी आया हूँ तो देख रहा हूँ कि यहाँ भाजपा, टीएमसी, सीपीएम, कांग्रेस सबके लोगों का बना हुआ मिठाई मिल रहा है। ওভারঅল দেখতে ভালো, মিষ্টি খেতে ভালো এবং সবকটাই আছে অ্যাক্টিভ, সবাই চলবে, সবাই সমানভাবে রাখা আছে পাশাপাশি। দেখা যাক কে জেতে। বিশেষভাবে ডিজাইন করা এসব মিষ্টির দাম রাখা হয়েছে পিস প্রতি 10 থেকে 25 রুপি পর্যন্ত। রেজবানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।